বাংলাদেশের রংপুরের একটি হিন্দু পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করার ঘটনাটি আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং শুনেছেন এই হত্যার তদন্তে পুলিশ যে নির্লজ্জ তদন্ত প্রক্রিয়া চালিয়েছে সেই কাহিনীও। এখনকার প্রতিবেদন এই মর্মন্তুদ বিষয়টি নিয়ে এবং পুলিশের নির্লজ্জ তদন্ত নিয়ে। একটি বাড়িতে 4 জন মানুষ থাকতেন, বাবা, মা, তাদের তরুণী কন্যা এবং মাত্র 12 বছরের একটি ছেলে। বাবা গণপতি চক্রবর্তী সারা জীবন শিক্ষকতা করেছেন, রংপুর জেলা স্কুলের ছাত্রদের মানুষ করেছেন। গত ডিসেম্বরেই অবসর নিয়েছিলেন। অবসরের পরে একটু নিশ্চিন্ত জীবন কাটাবেন, অসমাপ্ত বাড়িটির কাজ শেষ করবেন, এমনই স্বপ্ন ছিল। কিন্তু আজ সেই বাড়িতে আলো জ্বলে না। একটা চিতায় বাবা, আর একটা চিতায় মা, তৃতীয় চিতায় তাদের তরুণী কন্যা, চতুর্থ চিতায় 12 বছরের পুত্র সন্তান। একসঙ্গে শেষ হয়ে গেল একটা গোটা পরিবার। এবং এত বড় হত্যাকাণ্ডের পর বাংলাদেশের পুলিশ যে গল্পটি শোনাচ্ছে সেটি শুনে শুধু বিস্মিত নয়, আতঙ্কিত হতে হয়। পুলিশ বলছে 2 যুবক গণপতিবাবুর বাড়ির ছাদে বসে নেশার দ্রব্য ইয়াবা খাচ্ছিল। গণপতিবাবু নাকি তাদের দেখে ফেলেন, তাই তাকে হত্যা করা হয়। এরপর একে একে স্ত্রী, কন্যা এবং শিশুপুত্রকেও মেরে ফেলা হয়, যাতে কেউ হত্যাকারীদের চিনিয়ে দিতে না পারে। শিশুপুত্রটি ঘুমোচ্ছিল, তার দেখে ফেলার কোনো উপায় ছিল না, পুলিশের ভাষ্য। তবু ঘুমন্ত অবস্থায় তার নাকে মুখে বালিশ চাপা দিয়ে মেরে ফেলা হয়। তারপর খুনিরা নাকি সেই বাড়িতেই কয়েক ঘন্টা কাটায়, স্নান করে, ফ্রিজ খুলে খেজুর আর শশা খায়, ঘর তছনছ করে এবং বাড়িতে তালা লাগিয়ে চলে যায়। 2 জন নেশাড়ু যুবককে গ্রেপ্তারও করা হয়েছে। দুজনেই হিন্দু। তারা ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারায় অপরাধ স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছেন। ব্যাস, হয়ে গেল রহস্যের সমাধান। মৃতদেহ পোড়াবার জন্য ছেড়ে দেয়া হলো, দ্বিতীয় পোস্টমর্টেমের জন্য রাখা হলো না। দেখা হলো না তরুণী কন্যা কোনো ধর্ষণের শিকার হয়েছেন কিনা। মনে পড়ছে খুব সঙ্গত কারণে কলকাতার আরজি কর হত্যাকাণ্ডে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা। এখানেও বিশেষ তদন্তের জন্য দেহ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়নি। তদন্ত শেষ, অতএব পুড়িয়ে দাও দেহ। সেটাই হয়েছে রংপুরেও। কিন্তু সত্যি কি তদন্ত শেষ হয়েছে, নাকি বাংলাদেশের মানুষকে আরও একবার নতুন একটি জজ মিয়া নাটক দেখতে বাধ্য করা হচ্ছে? আমি বলছি না গ্রেপ্তার হওয়া 2 যুবক নির্দোষ, এটা আমি কখনোই বলছি না, আর এই মুহূর্তে তো বলছিই না। আমি এটাও বলছি না যে পুলিশের বক্তব্য পুরো মিথ্যে। কিন্তু এতগুলো অসঙ্গতি আছে যার উত্তর না দিয়ে শুধু একটি স্বীকারোক্তিকে সামনে এনে তদন্ত শেষ করে দিলে সন্দেহ উঠবেই। কারণ বাংলাদেশের ইতিহাস বলছে পুলিশের হেফাজতে তৈরি স্বীকারোক্তি কখনো কখনো সত্য উদ্ঘাটনের অস্ত্র নয়, বরং সত্য চাপা দেওয়ার পর্দা হয়ে ওঠে। প্রথম প্রশ্ন, 4 জনকে কেন হত্যা করতে হলো? ধরা যাক 2 যুবক সত্যিই ছাদে ইয়াবা খাচ্ছিল। গণপতিবাবু তাদের চিনে ফেললেন, ঝগড়া হলো, মাদকের প্রভাবে তারা গণপতিবাবুকে হত্যা করলো। ভয়াবহ, কিন্তু অপরাধের জগতে এমনটা অসম্ভব নয়। কিন্তু তারপর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হলো। উচ্চশিক্ষিতা তরুণী কন্যাকে কয়েক মিনিট ধরে গলায় দড়ি পেঁচিয়ে হত্যা করা হলো। শেষে 12 বছরের ঘুমন্ত শিশুকে কাপড় ও বালিশ চাপা দিয়ে হত্যা করা হলো। তারপর 2 খুনি শান্তভাবে 6 ঘন্টা সেই বাড়িতে থাকলো, গোসল করলো, খাওয়া দাওয়া করলো, আলমারি তছনছ করলো, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল এবং দরজায় তালা লাগিয়ে
বেরিয়ে গেল। এই তো পুলিশের গল্প। আচ্ছা, এসব কি এতগুলো ঘটনা কি হঠাৎ রাগের মাথায় ঘটে যাওয়া কোনো অপরাধের আচরণ হতে পারে, নাকি ঠান্ডা মাথায় আলামত বা প্রমাণ লোপাট করে অন্যরকম দৃশ্য তৈরি করার চেষ্টা? এটা পুলিশ বলছে ডাকাতির ঘটনা বলে দেখানোর জন্যে নাকি ঘর তছনছ করা হয়? তাহলে প্রশ্ন, পুলিশ প্রথমে ঘটনাটিকে সম্ভাব্য ডাকাতি বলেছিল কেন? তখনই তো বলতে পারতো এটা ডাকাতির ঘটনা, ডাকাতি করার জন্য তারা এসেছিল। তারপর বিদ্যুৎ কখন এবং কোথা থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেটা কি পুলিশ দেখেছে? খুনের আগে না পরে? বাড়ি থেকে টাকা, গয়না কিংবা মোবাইল ফোন কি কিছু উধাও হয়েছে সেটা কি পুলিশ দেখেছে? আরও ভয়ঙ্কর তথ্য, স্বজনদের হাতে মৃতদেহ তুলে দেওয়ার পরে তারা দেখেছে নিহতদের মুখ পোড়ানো হয়েছে। সিআইডির একজন কর্মকর্তা বলেছেন মুখে কোনো দাহ্য পদার্থ ঢালা হয়ে থাকতে পারে। কী ধরনের দাহ্য পদার্থ? সেটা সঙ্গে নিয়েই কি তারা ইয়াবা খেতে উঠেছিল ছাদে? তা যদি হয়ে থাকে তবে নেশা করতে এসেছিল তারা, নাকি খুন করার পরিকল্পনা নিয়ে এসেছিল? তাহলে তো পুলিশের যে থিসিস যে ইয়াবা খাওয়া দেখতে পাওয়ার ফলেই রাগের মাথায় এই খুন, সেই থিসিসটা তো বিসমিল্লাহ গলদ এটা প্রমাণ হয়ে যায়। ইয়াবা খেতে দেখে ফেলায় খুন, তারপর মুখ পুড়িয়ে দেওয়ার প্রয়োজনটাই বা কী? পরিচিত মানুষদের পরিচয় গোপন করার জন্য, নাকি অপমান করার জন্য মৃতদের, নাকি ফরেনসিক আলামত নষ্ট করার জন্য? মুখে কি তাহলে অন্য কিছু ছিল যে আলামত নষ্ট করার দরকার হয়েছিল, নাকি গোটা ঘটনার পেছনে আরও গভীর কোনো কাহিনী, গভীর কোনো বিদ্বেষ ছিল? কি সেই বিদ্বেষ? এই প্রশ্নগুলোর উত্তর পুলিশ খোঁজেনি, খোঁজার চেষ্টাও করেনি, ফলে আমরাও সেটা জানতে পারছি না। দ্বিতীয় প্রশ্ন, টাকার সূত্রটা কেন গুরুত্ব পাচ্ছে না? গণপতি চক্রবর্তী গত বছরের 31শে ডিসেম্বর অবসর নিয়েছিলেন। তার স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী বাড়ির অসমাপ্ত অংশের কাজ করার জন্য তিনি প্রভিডেন্ট ফান্ড থেকে 15 লাখ টাকা তুলেছিলেন মাসখানেক আগে। সামাজিক মাধ্যমে 60 লাখ টাকা পাওয়ার দাবি ঘুরছে, কিন্তু সেই অঙ্কের নির্ভরযোগ্য নথি এখনও প্রকাশিত হয়নি। আচ্ছা, ডিসেম্বরে যদি তিনি অবসর নিয়ে থাকেন, তাহলে এখনও অবধি মানে 1 মাস আগে তিনি 15 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলেছেন। তার মানে প্রভিডেন্ট ফান্ডের টাকা হয়তো 15 লাখ জমেছিল, কিন্তু তার বাকি টাকাগুলো তাকে পেমেন্ট করা হয়েছিল কি হয়নি সে খবর কেউ জানে না। আর এই জন্যই বাজারে একটা কথা শোনা যাচ্ছে যে তিনি 60 লাখ টাকা নাকি অবসরের পরে তিনি পেয়েছিলেন। যদিও সরকারের এখন যা অবস্থা, তাতে অবসরের পর 60 লাখ টাকা দেওয়ার মতো ক্ষমতা কিংবা ইচ্ছা সেটা এই সরকারের আছে কিনা বলা যায় না। তবে 15 লাখ টাকা যে তিনি তুলেছেন সেই তথ্যটি সংবাদ মাধ্যমে প্রধান শিক্ষকের বক্তব্য সহ এসেছে। সেই টাকা কোথায় ছিল? ব্যাংকে না বাড়িতে? হত্যার পর সেই টাকা অক্ষত আছে কি না? পুলিশ কি ব্যাংকের হিসাব পরীক্ষা করেছে? আরও গুরুত্বপূর্ণ, গণপতিবাবুর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী প্রকাশ্যে জানিয়েছেন বাড়ি নির্মাণের সময় চাঁদা চাওয়া নিয়ে বিরোধ হয়েছিল। তার সন্দেহ হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং সেই পুরনো বিরোধের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। স্থানীয় মহলে আরও গুরুতর অভিযোগ শোনা যাচ্ছে, যে সেই অভিযোগটা হলো অবসরের টাকা থেকে একটি অংশ চাঁদা হিসেবে দাবি করা হয়েছিল। না দিলে বাড়ি করতে দেয়া হবে না, শুধু তাই না, কন্যার ক্ষতি করার হুমকিও দেয়া হয়েছিল। এটা শোনা যাচ্ছে। এটা ঠিক যে চাঁদাবাজদের দলীয় পরিচয়, 60 লাখ টাকার অঙ্ক কিংবা কন্যাকে ধর্ষণের হুমকির অভিযোগ
এখনও প্রকাশ্য নথি বা নির্ভরযোগ্য তদন্তে প্রমাণিত হয়নি। আসলে তদন্তই তো হলো না, আর তাহলে প্রমাণটা কি হেঁটে হেঁটে পুলিশের কাছে আসবে? তাই এগুলোকে অভিযোগ হিসেবে আমি ধরছি, চূড়ান্ত সত্য হিসেবে ধরছি না। তবে অভিযোগ হলেও এগুলো যে গুরুতর অভিযোগ সেটা বলার অপেক্ষা রাখে না। প্রশ্ন হলো, পুলিশ কি এগুলো তদন্ত করেছে? কারা চাঁদা চেয়েছিল? কোনো ফোন কল, বার্তা, সাক্ষী বা পুরনো অভিযোগ আছে কি না? নির্মাণ কাজের ঠিকাদার ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না? নাকি ইয়াবার গল্প পাওয়া গেছে বলেই বাকি সব দরজা বন্ধ করে দেয়া হলো? কারণ সেটাই সরকার এবং পুলিশের কাছে সেইটাই তাদের চাওয়া, সেইটাই। দুই অভিযুক্ত খুনি নাকি তারা খুনের সহযোগী, নাকি বলির পাঁঠা? গ্রেপ্তার দুই যুবকের পরিবার ও পরিচিতরা দাবি করছেন তারা নেশাসক্ত নন, এমনকি বিড়ি সিগারেটও নাকি খায় না। পরিবারের বক্তব্য অবশ্য নির্দোষিতার প্রমাণ নয়। বহু অপরাধীর পরিবারও বিশ্বাস করে তাদের সন্তান এমন কাজ করতে পারে না। অন্যদিকে পুলিশ কাউকে ইয়াবা সেবী বললেই সেটিও প্রমাণ হয়ে যায় না। এই যে এদের শরীরের টক্সিকোলজি, যে দুজন খুনি বলে ধরা হয়েছে তাদের শরীরের টক্সিকোলজি পরীক্ষা করা হয়েছিল কি? বাড়ি বা পোশাক থেকে কি ইয়াবা পাওয়া গেছে? ছাদ থেকে তাদের আঙুলের ছাপ, ডিএনএ বা মাদকের প্যাকেট কি উদ্ধার হয়েছে? মৃতদের শরীর ও নখে অভিযুক্তদের ডিএনএ মিলেছে কি? অভিযুক্তদের মোবাইল লোকেশন কি বলছে? ঘটনার রাতে তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? পুলিশ বলছে একজনকে ধরতে গেলে অন্যজন পালানোর চেষ্টা করেছিল, এটিও সন্দেহের কারণ। আবার দুজনেই ম্যাজিস্ট্রেটের সামনে হত্যার কথা স্বীকার করে ফেলেছে প্রায় সঙ্গে সঙ্গে, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু স্বীকারোক্তি যতই গুরুত্বপূর্ণ হোক, ফরেনসিক প্রমাণ দিয়ে সেটা সমর্থিত হতে হবে। কারণ বাংলাদেশের ইতিহাসে এমন একজন মানুষ আছেন যিনি ম্যাজিস্ট্রেটের সামনে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছিলেন, অথচ পরে প্রমাণিত হয়েছিল পুলিশের শেখানো মিথ্যে গল্প বলতে তাকে বাধ্য করা হয়েছিল। তার নাম কি? জজ মিয়া। বাংলাদেশে পুলিশি ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় জজ মিয়া নামটা খুব পরিচিত। বাংলাদেশের সবচেয়ে কুখ্যাত পুলিশি নাটক জজ মিয়া 2004 সালের 21শে আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে সামরিক মানে মিলিটারি গ্রেনেডের হামলা হয়েছিল। তখন বিরোধী নেত্রী শেখ হাসিনা বক্তৃতা শেষ করেছেন। ঠিক সেই সময় একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হয় তাদের উদ্দেশ্যে। আইভি রহমান সহ 24 জন নিহত হন, কয়েকশো মানুষ আহত হন। শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান, কিন্তু তার কানে আঘাত লাগে। আজ অবধি তিনি কানে ভালো শুনতে পান না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা শুধু একটি সন্ত্রাসী হামলা নয়, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে একসঙ্গে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা ছিল। আর এই প্রচেষ্টা কাদের? তখন ক্ষমতায় ছিল খালেদা জিয়ার বিএনপি জামাত জোট সরকার। তারেক রহমান ছিলেন ক্ষমতার একটা প্রভাব কেন্দ্রের নিয়ন্ত্রক। তার রাজনৈতিক কার্যালয় ছিল হাওয়া ভবন, যে হাওয়া ভবনকে ঘিরে প্রশাসন, ব্যবসা এবং রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রভাব বিস্তারের বিস্তর অভিযোগ ছিল। কিন্তু গ্রেনেড হামলার তদন্তে প্রকৃত অপরাধীদের অনুসন্ধানের বদলে সামনে আনা হলো নোয়াখালীর দরিদ্র যুবক জামাল আহমেদকে, যিনি জজ মিয়া নামে পরিচিত। জজ মিয়া ঢাকায় পোস্টার ও ক্যাসেট বিক্রি করে সংসার চালাতেন। 2005 সালে সিআইডি তাকে গ্রামের বাড়ি থেকে তুলে নিয়ে যায়, রিমান্ডে নির্যাতন করা হয়,
ক্রস ফায়ারে মেরে ফেলার ভয় দেখানো হয়। বলা হয় পুলিশের শেখানো বক্তব্য অনুযায়ী স্বীকারোক্তি দিলে তিনি বাঁচবেন, তাকে বিদেশে পাঠানো হবে এবং তার পরিবারের দায়িত্ব নেওয়া হবে। এরপর জজ মিয়া ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারায় স্বীকারোক্তি দিলেন। পুলিশ ঘোষণা করল রহস্য উদ্ঘাটিত। কিন্তু অনুসন্ধানী সাংবাদিকেরা, দুঃখের কথা সেই সাংবাদিক, সেই মিডিয়া আর আজকের বাংলাদেশে নেই। কিন্তু সেদিন অনুসন্ধানী সাংবাদিকরা আবিষ্কার করলেন পরে যে সিআইডি জজ মিয়ার মাকে প্রতি মাসে 2000-2500 করে টাকা দিচ্ছিল। টাকা দেয়া বন্ধ হওয়ার পর পরিবার গোটা ব্যবস্থা ফাঁস করে দেয়। পরে পুনর্তদন্তে দেখা যায় জজ মিয়ার সঙ্গে হামলার ওই গ্রেনেড হামলার কোনো সম্পর্কই ছিল না। তাকে ব্যবহার করা হয়েছিল একটি সাজানো গল্পের প্রধান চরিত্র নায়ক হিসেবে। অর্থাৎ পুলিশি হেফাজতের স্বীকারোক্তি এবং ম্যাজিস্ট্রেটের সামনে 164 ধারার জবানবন্দি দুটোই ছিল ঝুট। পুরো গল্পটা ছিল মিথ্যে, সত্যের একেবারে বিপরীত। তারেক রহমানের ইতিহাসও বলতে হবেই এই প্রসঙ্গে। 21শে আগস্ট মামলার পরবর্তী তদন্তে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান, বিএনপি সরকারের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রাক্তন উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু এবং বিভিন্ন গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তার নাম উঠে আসে ওই গ্রেনেড হামলা প্রসঙ্গে। 2011 সালের সম্পূরক অভিযোগপত্রে তারেক রহমানকেও অপরাধী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল হাওয়া ভবনে তারেক রহমান স্বয়ং গ্রেনেড ষড়যন্ত্রের বৈঠক করেছিলেন এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হামলাকারীদের রক্ষা করা এবং তদন্তকে বিপথে চালানো হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে। 2018 সালের বিচারিক আদালত তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আদালত ঘটনাটিকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সংঘটিত সুপরিকল্পিত অপরাধ হিসেবে বর্ণনা করেছিল। কিন্তু এখানে ইতিহাস থেমে নেই। 2018 পরে আস্তে আস্তে এলো 2024। তারেক রহমান কিন্তু ছিলেন কোথায়? লন্ডনে বসে। 2024 সালে হাসিনার পতনের পর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যবস্থাপনায় বাংলাদেশের হাইকোর্ট তারেক রহমান সহ সমস্ত অভিযুক্তদের খালাস দেয়। আদালত ওই যে সম্পূরক অভিযোগপত্র চার্জশিট সেটাকে তার যে স্বীকারোক্তি, সাক্ষ্য, বিচার প্রক্রিয়ায় গুরুতর আইনি ত্রুটি দেখতে পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল যে এরা কেউ অপরাধী নয়। এরপর 2025 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগও সেই খালাস বহাল রাখে। তাই বর্তমান আইনি অবস্থান অনুযায়ী তারেক রহমানকে 21শে আগস্ট হামলার অপরাধী বা পরিকল্পনা বলা এখন যাবে না। সঠিক বক্তব্য হলো তিনি 2018 সালে দোষী হন, যাবজ্জীবন পান এবং 2024-এ উচ্চতর আদালতে খালাস পান, আর 2025-এ সুপ্রিম কোর্টও তাকে বেকসুর খালাস দিয়েছে এবং আজ তিনি প্রধানমন্ত্রী। কিন্তু এতে কি জজ মিয়া নাটকের সত্যটা মুছে গেল? না। একজন নিরপরাধ মানুষকে তুলে এনে নির্যাতন করে টাকা দিয়ে ও বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে মিথ্যে স্বীকারোক্তি দেওয়ানোর ঘটনাটি বাংলাদেশের ইতিহাসের অংশ, আর সেই ইতিহাস আবার ফিরে এসেছে এখন। সেই ঘটনা ঘটেছিল বিএনপি জামাত সরকারের আমলে। আজ সেই তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে গল্পের শুরুতেই পুলিশি বয়ান নিয়ে সন্দেহের পাহাড় তৈরি হয়ে গেছে। তাই তারেক সরকারের দায়িত্ব আরও বেশি
যদি অবশ্য তিনি দায়িত্ব পালন করতে চান। রংপুরে যেন আর একটা জজ মিয়া নাটক না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব তাঁর। এবার আসি বাংলাদেশের মূল রোগ বিষয়ে। সংখ্যালঘু পরিবার বলে কি প্রশ্নগুলো চাপা পড়বে? গণপতি চক্রবর্তীর পরিবার হিন্দু পরিবার, শুধু এই পরিচয়ের ভিত্তিতে হত্যাকে সাম্প্রদায়িক অপরাধ ঘোষণা করা এখনই হয়তো ঠিক নয়, কারণ সাম্প্রদায়িক উদ্দেশ্যে নির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশিত হয়নি। কিন্তু তাদের সংখ্যালঘু পরিচয়ে যেটা আছে সেটাকেও অপ্রাসঙ্গিক বলা যায় না। বাংলাদেশের সংখ্যালঘু পরিবারগুলো জমি দখল, বাড়ি নির্মাণে চাঁদাবাজি, মন্দিরে হামলা, ভয় দেখানো এবং রাজনৈতিক আশ্রয়হীনতার অভিযোগ এসবগুলো বহুদিন ধরে হয়ে আসছে। যখন কোনো সংখ্যালঘু পরিবারের 4 জন একসঙ্গে খুন হন এবং পূর্ববর্তী চাঁদাবাজির অভিযোগ ওঠে, তখন রাষ্ট্রের দায়িত্ব শুধু 2 যুবককে ধরে প্রেস কনফারেন্স করা নয়। 2 জন হিন্দু যুবককে ধরল পুলিশ, আর তার ফলে ঘটনার সাম্প্রদায়িক অ্যাঙ্গেল উধাও হয়ে গেল, কর্পূরের মতো উবে গেল। এটা কোনো বিশ্বাসযোগ্য গল্প নয়। রাষ্ট্রকে প্রমাণ করতে হবে হত্যার পেছনে সাম্প্রদায়িক বিদ্বেষ ছিল কিনা, চাঁদাবাজির অভিযোগ সত্যি কিনা, কোনো রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি যুক্ত কিনা, ধৃত 2 জন একাই অপরাধ করেছে না তাদের পেছনে অন্য নির্দেশদাতা ছিল, পরিবারের অর্থ সম্পত্তি দখলের কোনো পরিকল্পনা ছিল কিনা, এবং এর পেছনে সাম্প্রদায়িক অ্যাঙ্গেল কতটা তীব্র ছিল কিনা। তারেক রহমানের সরকার যদি ভেবে দেখে সংখ্যালঘুদের শুধু উৎসবের সময় নিরাপত্তা দেবেন আর সেটুকু নিরাপত্তা দিয়ে দায়িত্ব শেষ করবেন, সেটা চলবে না। সংখ্যালঘুর বাড়ি, জমি, কন্যার সম্মান এবং জীবনকে সমান মূল্য দিতে হবে, নইলে নাগরিকত্ব, আমার সোনার বাংলা, ওর কথাগুলো কাগজে থাকবে, নিরাপত্তা থাকবে সংখ্যাগরিষ্ঠের অনুমতির ওপর, তাদের মর্জির ওপর, বাংলাদেশে যেটা সাধারণ রোগের লক্ষণ। এবার আসি বিচার ব্যবস্থার নামে যে প্রহসন চলছে বাংলাদেশে, সেই প্রসঙ্গে 2টো কথায়। বিচার ব্যবস্থা বলতে শুধু বিচারকের এজলাস বোঝায় না, পুলিশ, তদন্তকারী সংস্থা, ফরেনসিক বিভাগ, সরকারি আইনজীবী সব মিলে ফৌজদারি বিচার ব্যবস্থা। কিন্তু এই পুলিশ যদি প্রথমেই ভুল বা সাজানো মোটিভ স্থির করে থাকে, পরে সব প্রমাণকে সেই গল্পের সঙ্গে মেলাতে থাকে, তাহলে আদালতে পৌঁছানোর আগেই বিচার বিকৃত হয়ে যায়। আর আদালতের যে বিচারকদের, তাদেরকে কিভাবে তাড়িয়ে দিয়ে ওই 2024 আগস্টের বিপ্লব, তথাকথিত বিপ্লবের পর নতুন লোকদেরকে সেখানে বসানো হয়েছে, তাদের রাজনীতি দেখে, তাদের বিচার ব্যবস্থায় তারা যেভাবে করছে সেগুলো দেখে, তাদের রাজনৈতিক মতামত দেখে, তাহলে বিচার তো বিকৃত হবে। জজ মিয়া মামলায় ঠিক সেটাই হয়েছিল। আবার রাজনৈতিক সরকার বদলের সঙ্গে যদি তদন্তের কাহিনী, আসামির তালিকা, আদালতে উপস্থিত প্রমাণ সব বদলে যায়, তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? শুনতে পাচ্ছেন বাংলাদেশের বিচারপতিরা, প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী 2004 থেকে 2025 একই গ্রেনেড হামলা নিয়ে 4টে শাসন পর্বে 4 রকম তদন্ত, রাজনৈতিক কাহিনী তৈরি হয়েছে। 24 জন মারা গেলেন, কয়েকশো মানুষ আজও শরীরে স্প্লিন্টার নিয়ে বেঁচে আছেন। কিন্তু 2 দশকের পরে সর্বোচ্চ আদালতে সব অভিযুক্ত খালাস। তাহলে হামলাটা করলো কে? এই প্রশ্নের উত্তর আজও যদি না পাওয়া যায়, তবে সেটা শুধু একটা মামলার ব্যর্থতা নয়, বাংলাদেশের গোটা বিচার ব্যবস্থার ব্যর্থতা। বাংলাদেশের পচে যাওয়া বিচার ব্যবস্থার দুর্গন্ধের পরিচয় এগুলো। রংপুরের ক্ষেত্রে যেন সেই একই পরিণতি না হয়। কি করতে হবে তারেক রহমান সরকারকে? প্রথমত পুলিশি প্রেস ব্রিফিংকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে যে প্রচার করা হচ্ছে, সেই প্রচার বন্ধ করতে হবে এক্ষুনি। দ্বিতীয়ত সিআইডি ও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে স্বাধীনভাবে সমস্ত প্রমাণ পরীক্ষা করাতে হবে। তৃতীয়ত অভিযুক্তদের মোবাইল লোকেশন, কল রেকর্ড, ডিএনএ, আঙুলের ছাপ, সিসিটিভি ফুটেজ প্রকাশযোগ্য পর্যায়ে আদালতে জমা দিতে হবে। চতুর্থত গণপতিবাবুর ব্যাংকের হিসাব এবং অবসরের অর্থের
গতিপথ পরীক্ষা করতে হবে। পঞ্চমত, বাড়ি নির্মাণের সময় কারা চাঁদা চেয়েছিল তাদের নাম, রাজনৈতিক পরিচয় এবং অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ খতিয়ে দেখতে হবে। ষষ্ঠত, মুখ পোড়াতে ব্যবহৃত পদার্থটা ঠিক কী এবং কেন ব্যবহার হয়েছিল তার ফরেনসিক উত্তর দিতে হবে। সপ্তমত, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, মানবাধিকার কর্মী এবং পরিবারের আইনজীবীকে তদন্তের অগ্রগতি নিয়মিত জানাতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। শুধু পুলিশ নিজের তদন্ত নিজেই যাচাই করলে সন্দেহ দূর হবে না। শেষ কথা তাহলে কি বন্ধুরা, গণপতি চক্রবর্তী শুধু একজন হিন্দু শিক্ষক ছিলেন না, তিনি বাংলাদেশের একজন নাগরিক ছিলেন। তার স্ত্রী, তার উচ্চশিক্ষিত কন্যা, 12 বছরের শিশুপুত্র, তারা কোনো রাজনৈতিক পরিসংখ্যান নন। তাদের প্রত্যেকের একটা জীবন ছিল, ভবিষ্যৎ ছিল, স্বপ্ন ছিল। আজ 4টি জীবন নিভে যাওয়ার পর সবচেয়ে বড় অপরাধ হবে তাদের মৃত্যুকেও একটা সুবিধাজনক পুলিশি গল্পের নিচে চাপা দিয়ে দেয়া। গ্রেপ্তার 2 যুবক অপরাধী হলে বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। কিন্তু তাদের পেছনে কোনো নির্দেশদাতা থাকলে, কোনো চাঁদাবাজ গোষ্ঠী থাকলে, কোনো রাজনৈতিক ছত্রছায়া থাকলে, কোনো সাম্প্রদায়িক অ্যাঙ্গেল থাকলে, সেই অ্যাঙ্গেল কারা এনেছে তাদেরও সামনে আনতে হবে। 2 দরিদ্র বা নিম্নবিত্ত যুবককে 4টি হত্যার সম্পূর্ণ দায় দিয়ে প্রভাবশালীদের বাঁচিয়ে দেয়া হলে বাংলাদেশের মানুষ আবার বলবে, জজ মিয়া মরেনি, শুধু তার নাম বদলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে তাই এটি শুধু একটি হত্যা মামলা নয়, তার সরকারের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। যে রাজনৈতিক শাসন আমলে জজ মিয়ার মতো কলঙ্কজনক ঘটনা ঘটেছিল, সেই একই দলের বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে এবার তারা আর সেই আগেকার যা করেছিলেন সেটা পুনরাবৃত্তি করবেন না। ভারত সরকার এখনো এই হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি, কিন্তু বোধহয় করেনি এই জন্যেই করেনি যে বাংলাদেশ সরকারের পুলিশ মাথা খাটিয়ে ভালো একটা বুদ্ধি বার করেছে। 2 হিন্দু যুবককে গ্রেপ্তার করে হিন্দুকে খুন করেছে, অতএব এর মধ্যে সাম্প্রদায়িক ব্যাপার নেই। এই থিসিস বাজারে ছেড়ে ভারত সরকারকে মন্তব্য করা থেকে সম্ভবত দূরে রেখেছে। তবে কথাটা হলো, ভারতের বিবৃতি সংখ্যালঘুদের নিরাপত্তার একমাত্র ভরসা হতে পারে না। তারা নিজেদের রাষ্ট্রের কাছে সমান নাগরিকের অধিকার চান, তারা বাঁচার অধিকার চান, আর মৃত্যুর পরে অন্তত কেন তাদের এভাবে মরতে হলো সেই সত্যটুকু জানতে চান। গণপতি চক্রবর্তী